আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঁচরখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম একটা সি প্রোগ্রাম গঠন করার জন্য আমরা আসলে কি কি করে থাকি, একটা সি প্রোগ্রামের গঠনের মধ্যে আসলে কি কি থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তো আমরা গ্লোবাল ডিক্লারেশনের পর্যন্ত পড়েছিলাম যদিও। তারপর আমি আজকে গ্লোবাল ডিক্লারেশন থেকেই শুরু করব। তো দেখো, আশা করি যে আগের লেকচারগুলো তোমাদের মনে আছে এবং তোমরা ঠিকঠাক মতন পড়াশোনা করছো। তো আমরা গ্লোবাল ডিক্লারেশনের কথা বলেছিলাম যে গ্লোবাল ডিক্লারেশন বলতে আসলে আমরা কি বোঝাই। এই গ্লোবাল ডিক্লারেশন যে সেক্টরটা আছে বা যে সেকশনটা আছে, গ্লোবাল ডিক্লারেশন সেকশনে আমি ক্লাসও তোমাদেরকে বলেছিলাম যে এখানে সাধারণত যে সকল ভেরিয়েবল আমরা গ্লোবালি ইউজ করতে চাই সে সকল ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করে থাকি বা সে সকল মেথড আমরা এখানে ডিক্লেয়ার করে থাকি। তো গ্লোবাল এবং লোকাল এই দুইটা কথা প্রচলিত আছে সি প্রোগ্রামের ক্ষেত্রে। এই দুইটা জিনিস আছে, একটা গ্লোবাল আর একটা লোকাল। তো লোকাল বলতে আমরা আসলে কি বুঝি দেখো, যদি আমরা লোকাল পাবলিকের কথা চিন্তা করি তাহলে আমরা যেমন বাংলাদেশি হিসেবে একজন বিদেশির কাছে আমরা কিন্তু লোকাল। তো একজন বিদেশি যখন আমাদের দেশে আসে এবং সে আমাদেরকে তখন ট্রেস করে লোকাল হিসেবে, কারণ আমরা বাংলাদেশি স্বদেশী। তাই তুমি তোমার এলাকায়, তোমার নিজের এলাকা যেখানে তুমি স্থায়ীভাবে বা অনেক দিন থেকে বসবাস করছো বা স্থায়ীভাবে বসবাস করছো, তুমি কিন্তু সেই এলাকার লোকাল। তার মানে লোকালি ওই লোকালয়ে বা ওই এলাকায় কিন্তু তোমাকে সবাই চেনে, কিন্তু একজন লোকাল হিসেবে তোমাকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চিনবে না বা সারা পৃথিবীর মানুষ চিনবে না। তো আমরা দেখি যে গ্লোবাল পার্সনের কথা যদি আমরা চিন্তা করি, যেমন ধরো ডোনাল্ড ট্রাম্প অলমোস্ট সবাই চিনে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে কিন্তু সারা বিশ্বের অনেকেই চিনে বা অনেকেই ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেছে। তো এইভাবে একজন সরকার প্রধান, সাধারণত একজন সরকার প্রধানকে অনেকেই চিনে, অনেক দেশের মানুষই চিনে বা এমন যারা আছে যাদেরকে সবাই চিনে তারা অনেকটা, তাদেরকে আমরা অনেকটা গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল বলতে পারি আমরা, কারণ গ্লোবালি তাদেরকে চিনে। একটা এরিয়াতে যেমন তোমাকে শুধুমাত্র তোমার এরিয়ার লোকজন চিনে, তাই তুমি সেক্ষেত্রে লোকাল হয়ে যাবা। তো তোমাকে সারা বাংলাদেশের মানুষ চিনে না, তোমার এলাকার মানুষ চিনতে পারে, তাই এলাকার ক্ষেত্রে এলাকায় তুমি পরিচিত, তাই তোমাকে কিন্তু লোকাল বলা হয়। ঠিক একইভাবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের বিষয় থেকে যায় বা বিষয় আছে। সেক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েবলের কথা আমরা বলেছিলাম যে গ্লোবালি যে সকল বা পুরো প্রোগ্রামের মধ্যে যে কোনো জায়গায় আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে ইউজ করতে চাই বা পরিচয় করিয়ে দিতে চাই বা সবাই চিনবে এমন করে যদি আমি প্রকাশ করতে চাই, তখন সেটাকে আমার গ্লোবাল সেকশনে গ্লোবাল হিসেবে সেটাকে পরিচিত করিয়ে দিতে হবে। যেমন ডোনাল্ড ট্রাম্পে কিন্তু আমরা সবাই চিনতাম না যদি তাকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় করিয়ে না দিতে হতো, তাহলে আমরা ডোনাল্ড ট্রাম্পকে চিনতাম না। আবার দেখো, আমরা আলিবাবার যে প্রতিষ্ঠাতা জ্যাক মা, তাকেও কিন্তু আমরা চিনি, অনেকেই চিনি বা সারা পৃথিবীর সব দেশের মানুষই, কম বেশি মানুষ কিন্তু তাকে জানে। সেও কিন্তু একজন গ্লোবাল পার্সন। আচ্ছা, ধরনের আহ, কিছু মানুষ আছে যাদেরকে গ্লোবালি চেনে, আবার কিছু মানুষ আছে তাদেরকে লোকালি চিনে। তো তাদেরকে আমরা যেমন লোকাল বলি এবং যারা গ্লোবালি পরিচিত তাদেরকে যেমন আমরা গ্লোবাল পার্সন বলি, ঠিক একইভাবে আমরা কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রেও এমন লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের কথা বলতে পারি। তো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে গ্লোবাল ভেরিয়েবল সেইটাই যেটাকে পুরো প্রোগ্রামের মধ্যে আমরা যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারি। মানে আমাদের যে প্রিডিফাইন্ড ফাংশনই বলো অথবা ইউজার ডিফাইন্ড ফাংশন বলো, যে আমরা নিজেরা যদি কোনো ফাংশন ব্যবহার করি তার ভিতরেও আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা সেটাকে গ্লোবাল ভেরিয়েবল বলতে পারি। তো এই গ্লোবালি কোনো কিছু ডিক্লারেশন করার ক্ষেত্রে আমরা গ্লোবাল ডিক্লারেশন সেকশনটাকে ব্যবহার করে থাকি। তো দেখো, আমরা উদাহরণ হিসেবে এখানে দেখো একটা প্রোগ্রামের কথা বলেছিলাম যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন এই যে কমেন্টসের মাধ্যমে করেছি। এখানে ইন্টিজার জি, দেখো ইন্ট জি বা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমরা এখানে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করেছি। তাহলে এই জিটা কি করবে, এটা এই পুরো প্রোগ্রামের মধ্যে যেখানে খুশি সেখানে আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখো,
এটা বাইরে করার কারণে দেখো ইন্টিজার মেইন ফাংশনের বাইরে কিন্তু আমরা এই ইন্ট জি এইটাকে লিখেছি। তার মানে যেহেতু মেইন ফাংশনের বাইরে লিখেছি, এটা এখন গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তো মেইন ফাংশনে যেমন এটা আমরা ব্যবহার করতে পারবো, তেমনি অন্যান্য ফাংশনেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আবার এখানে দেখো লোকাল ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ইন্ট এ, বি ইত্যাদিকে বলা হয়েছে। দেখো ইন্ট এ, ইন্ট বি। তো এখানে যে এ বি আছে, এটা কিন্তু সবাই চিনবে না। যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে কোড করে দেখাচ্ছি। দেখো দেখো আমরা এখানে একটা প্রোগ্রাম করেছি তোমাদের জন্য। দেখো ইন্ট এ সমান 5। একটা জিনিস দেখো, এইখানে আমরা এটাকে কিন্তু গ্লোবাল ডিক্লারেশন হিসেবে আমরা দিয়েছি। তো দেখো এইখানে আমরা ইন্ট এ সমান 5 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যার ভ্যালু হচ্ছে 5, ভেরিয়েবলের নাম হচ্ছে এ। তাহলে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, যেটা আমার মেইন ফাংশনের বাহিরে অবস্থিত। এটা আমরা গ্লোবাল ডিক্লেয়ার করেছি। গ্লোবাল ডিক্লেয়ার করলে দেখো এখানে একটা মেইন ফাংশন আছে, আর পরবর্তীতে আরেকটা ইউজার ডিফারেন্ট ফাংশন আছে। দেখো আমরা এখানে মাই ফাংশন নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি। এই মাই ফাংশনের ভিতরে দেখো আমরা বলেছি ইন্টিজার এক্স সমান এ। এখন এখানে দেখো আমরা যদি সেটা না করে সরাসরি এভাবে করি, সবাই একটু লক্ষ্য করো। দেখো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, যার ভ্যালু হচ্ছে 5। এখন এই 5, এই এই যে এ আসলে কে সেটা কিন্তু এর জানার কথা না। এখানে যে মাই ফাংশন ব্যবহার করেছি, দেখো এখানে একটা ব্লক তৈরি করেছি আমরা, এই যে ব্র্যাকেট দিয়ে যে ব্লকটা তৈরি করেছি আমরা, এই ব্লকের ভিতরে আমরা এখানে লিখেছি এ। তাহলে এটা আসলে এর ভ্যালুটা আমি বলেছি একেবারে শুরুতে, মেইন ফাংশনের উপরে আমি এ সমান 5 বলেছি, কিন্তু এইখানে আবার মাই ফাংশনের ভিতরে এসে আমি এ কে প্রিন্ট করেছি, এ প্রদর্শন করতে যাচ্ছি মাই ফাংশনের ভিতরে। তাহলে দেখো মাই ফাংশনের ভিতরে এই প্রিন্ট ছাড়া আর কোথাও কিন্তু এর অস্তিত্ব নেই। তারপরেও সে কিভাবে বুঝলো যে আমি এ ভ্যালুটাকে প্রদর্শন করতে চাই? এই ভ্যালুটা বোঝার জন্য আমরা কিন্তু এখানে এই জন্যে এই গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার কারণে তারা কিন্তু দেখো ইন্ট এ সমান 5 যখন আমি বলেছি, এই ইন্ট এটা যেহেতু আমি বাইরে লিখেছি, তাই এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে এখানে কাউন্ট হয়েছে। যার কারণে এই মেইন ফাংশন সহ নিচে বা উপরে আমরা যেখানেই এই ইন্ট এর নিচে আমরা যত ফাংশন ব্যবহার করে থাকি, সকল ফাংশনের যে কোনো জায়গায় আমরা যদি এই একে প্রদর্শন করতে চাই বা একে নিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু সেটা প্রদর্শিত হবে। কারণ হলো একে আমরা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি। তাহলে দেখো এই মাই ফাংশনের ভিতরে এ না থাকার পরেও একে কিন্তু আমরা প্রদর্শন করতে পারছি। দেখো এখানে আমরা যদি আউটপুট দেখতে চাই, এর ভ্যালু হচ্ছে 5। তাহলে দেখো আমরা যদি রান করি প্রোগ্রামটাকে, একটু লক্ষ্য করলে দেখতে পারবে, দেখো দি ভ্যালু ইজ 5। তাহলে আমরা এই যে দি ভ্যালু ইজ 5 এই কথাটা প্রিন্ট করেছি কোত্থেকে? এই কথাটা আমরা প্রিন্ট করেছি মাই ফাংশনের ভিতর থেকে। দেখো মাই ফাংশনের ভিতরে, যদিও মাই ফাংশনের ভিতরে কোথাও কিন্তু এ সমান 5 দেয়া নেই, তারপরেও আমরা এর যে মান দেখো দি ভ্যালু ইজ 5, এই যে 5 এই কথা, এই 5 যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা কিন্তু মাই ফাংশনের কোথাও ডিক্লেয়ার করা নেই। তারপরে আমরা পেয়েছি, কোত্থেকে পেয়েছি? একেবারে উপরে আমরা বলেছি যে এ সমান 5। তার মানে এ হচ্ছে একজন গ্লোবাল পার্সন যে একেবারে রোটে আছে, একেবারে উপরে আছে, যাকে তার নিচে যত জায়গা আছে সব জায়গায় চিনে। যার কারণে আমরা এ সমান 5 পেয়েছি। এখন দেখো এই সেম জিনিসটা যদি আমরা এমন করতাম,
দেখো আমরা যদি এমন করে বলি যে ইন্ট বি সমান 10, আমরা আরেকটা ভেরিয়েবল দেখো ডিক্লেয়ার করলাম, ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে বি এবং যার ভ্যালু হচ্ছে 10। এইটা আমরা এই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি কোথায় দেখো, এই যে মেইন ফাংশন আছে এই মেইন ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার বি। দেখো একটু লক্ষ্য করো, এ এবং বি এর মধ্যে কিন্তু তফাৎ আছে। এ হচ্ছে কোনো ফাংশনের ভিতরে নেই, যেটা একেবারে সবার উপরে আছে, এমনকি মেইন ফাংশনেরও উপরে আছে। আর বি কে আমরা যখন ডিক্লেয়ার করলাম সেটাকে আমরা মেইন ফাংশনের ভিতরে, মেইন ফাংশন দেখো এখান থেকে শুরু এখানে এসে শেষ, তাহলে এই মেইন ফাংশনের ভিতরে কিন্তু আমরা বি কে ডিক্লেয়ার করলাম। তার মানে দেখো একটা হলো তোমার এলাকার বাহিরে, আরেকটা হচ্ছে এলাকার ভিতরে। ধরো তোমার এলাকার সীমানা হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু বি মানে তুমি, এবং তোমার এলাকার সীমানা হচ্ছে এই মেইন পর্যন্ত, মেইনের যতটুকু আছে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত হচ্ছে তোমার সীমানা। তাহলে এইখানে যখন তোমাকে আমি বললাম এইখানে যে কোনো জায়গায় কিন্তু তোমাকে প্রদর্শিত হবে, কিন্তু যদি আমরা এইটুকুর বাহিরে কোথাও তোমাকে প্রিন্ট করতে চাই, মানে বি কে প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে দেখো, এখানে আমরা এ না দিয়ে যদি আমরা বি দেই তাহলে দেখো রান করলে কি আসে। দেখো অনেক ভালো করে একটা ওয়ার্নিং এবং এরর মেসেজ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। দেখো এখানে ওয়ার্নিং বলে দিয়েছে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন মাই ফাংশন। তারপরে আবার এখানে দেখো খুব ভালো করে বলে দিয়েছে যে বি আনডিক্লেয়ার্ড। এই যে দেখো বি কে টিক দিয়ে সুন্দর করে বলে দিয়েছে যে আনডিক্লেয়ার্ড। আনডিক্লেয়ার্ড মানে এই যে বি, এই বি কে, আসলে এই বি কে চিনতেই পারছে না কম্পাইলার। তাহলে সে কম্পাইল করবে কি করে? যখন সে এই বি কে চিনতে পারছে না তখন সে কম্পাইল করবে কোত্থেকে, এই ভ্যালু পাবে কোত্থেকে? তার মানে এই বিটা দেখো, এই বিটা কিন্তু একটা এরিয়ার মধ্যে আবদ্ধ, যার কারণে সে সবার কাছে পরিচিত না। অন্যদিকে দেখো সে কিন্তু কোথাও আবদ্ধ না, বরং সে সবার উপরে থাকার কারণে সে গ্লোবালি প্রকাশিত হয়েছে, যার কারণে তার ভ্যালুটা, এর ভ্যালুটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। দেখো আমরা যদি এখন এ ব্যবহার করি তাহলে দেখো এর ভ্যালু কিন্তু দিচ্ছে, এর ভ্যালু দি ভ্যালু ইজ 5। আবার আমরা যদি বি কে প্রকাশ করতে চাই, বি কে আমরা বলেছিলাম এখানে বি হলো লোকাল ভেরিয়েবল, তাহলে বি কে মাই ফাংশন চিনবে না, কারণ মাই ফাংশনের মধ্যে চিনতে গেলে মাই ফাংশন তখনই চিনবে যখন বি গ্লোবাল হবে। এ গ্লোবাল হওয়ার কারণে মাই ফাংশন এ কে চিনতে পেরেছে কিন্তু বি কে চিনতে পারেনি। তাহলে বি কে যদি আমি দেখাতে চাই তাহলে দেখো সেম জিনিস আমি যদি প্রিন্ট করি, ধরো এখানে আমি যদি প্রিন্ট করি, আচ্ছা এখানে দেখো আমি যদি এ কে প্রিন্ট করতে চাই তাহলে দেখো আসে কিনা, আমরা মেইন ফাংশনের মধ্যে এ কে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে এ কে পেয়েছে দেখো দি ভ্যালু ইজ 5। একইভাবে আমরা মাই ফাংশনের ভিতরে যখন বি কে প্রিন্ট করেছি বি এর কিন্তু কোনো আউটপুট আমরা পাইনি। এখন আমরা লোকালি যদি চিন্তা করি, মেইন ফাংশনের ভিতরে আমরা বি কে বলেছি, তো মেইন ফাংশনের ভিতরে বি সম্পর্কে জানার কথা এবং একটা আউটপুট দেওয়ার কথা। তাহলে এখন আমরা এর পরিবর্তে মেইন ফাংশনের ভিতরেই যদি আমরা বি কে প্রিন্ট করতে চাই তাহলে দেখো কি আসে। দেখো দি ভ্যালু ইজ 10। এবার কিন্তু কোনো এরর মেসেজ আসেনি। এখানে দেখো এখানে আউটপুট দিচ্ছে দি ভ্যালু ইজ 10। আমরা কাকে প্রিন্ট করছি? বি কে প্রিন্ট করছি। তাহলে এই ক্ষেত্রে দেখো একই জিনিস দুইটা করলাম, যখন বি আমরা মাই ফাংশনে ব্যবহার করতে চাচ্ছি, মাই ফাংশনে প্রিন্ট করতে চাচ্ছি, তখন কিন্তু বি কে প্রদর্শন করেনি, তখন এ কে প্রদর্শন করেছে, কারণ এ হচ্ছে গ্লোবাল। আর বি কে যখন আমরা মাই ফাংশনে প্রদর্শন করতে চেয়েছি তখন মাই ফাংশন বি কি বা বি কে কিছুই জানে না, যার কারণে বি কে প্রদর্শন করতে পারেনি। আবার অন্যদিকে মেইন ফাংশনের ভিতরে দেখো আমরা বিটাকে যখন প্রিন্ট করেছি তখন কিন্তু ঠিকই আমাদের আউটপুট দিয়েছে 10। তার মানে লোকালি তাকে বি কে সবাই চেনে, কিন্তু গ্লোবালি বি কে কেউ চেনে না। তো আমার মনে হয় যে তোমরা গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের যে বিষয়টা সেটা তোমরা বুঝতে পেরেছো। তো
এখানে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে যখন তোমরা প্রোগ্রাম নিজে হাতে করবে বা প্রোগ্রাম যখন তোমরা ট্রাই করবে বা এটা নিয়ে আরেকটু পড়াশোনা করবে, তখন কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আসলে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল আসলে কিভাবে আমরা ব্যবহার করে থাকি। তারপর দেখো আমরা আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনটা হচ্ছে একটু আগে তোমার দেখালাম যে মেইন ফাংশন হচ্ছে এটা একটা আবশ্যিক ফাংশন, যেটা অবশ্যই আমাদের সি প্রোগ্রামের মধ্যে থাকতে হবে। সি প্রোগ্রামের পুরো পরিচালনাটা আমরা মেইন ফাংশনের মধ্যে করে থাকি। মেইন ফাংশন থেকেই আমরা কোনো কিছুকে ডিক্লেয়ার করতে পারি, কোনো কিছুকে কল করতে পারি, কোনো ফাংশনকে কল করতে পারি। যেমন ধরো একটু আগে আমি যে জিনিসটা দেখিয়েছি তোমাদেরকে, এখানে দেখো এই যে এটা হচ্ছে আমার মেইন ফাংশন, এটা ছাড়া কিন্তু প্রোগ্রাম রান করবে না। যেমন এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এখন ধরো আমরা রান করলাম, দেখো প্রচুর পরিমাণ এরর, কমপ্লিশন ফেইল ডিউ টু ফলোয়িং এরর, অনেক এরর, অনেক এরর। কারণ কি? কারণ হলো আমাদের মেইন ফাংশনই নেই। তাহলে মেইন ফাংশন ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না, আমাদেরকে অবশ্যই মেইন ফাংশন লাগবে। তো তো মেইন ফাংশন ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। মেইন ফাংশন আমাদের অত্যাবশ্যকীয় একটা পার্ট। তোমরা একটু আগে যেটা দেখলা যে আমাদের যে অনেকগুলো এরর আসছে, কারণ আমাদের মেইন ফাংশন নেই। এখন যদি আমরা দেখো এটা উঠাই দিই, এটা আমাদের ইউজার ডিফাইন ফাংশন, মেইন ফাংশন রেখে এটা উঠাই দিলাম, তাহলে এখানে কিন্তু আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এটাকে রেখে দিই। এবার দেখো, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এরর নেই। কারণ হচ্ছে আমরা যে এই যে মাই ফাংশন এটা আমাদের ইউজার ডিফাইন ফাংশন, মানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমরা মাই ফাংশনটাকে ব্যবহার করেছি। আমার প্রয়োজন শেষ, আমি মাই ফাংশনকে উঠিয়ে দিতে পারি, বা আমার প্রয়োজন অনুযায়ী আমি মাই ফাংশনের মতো এমন অসংখ্য ফাংশন তৈরি করতে পারি। তাহলে মাই ফাংশন এটা কিন্তু অত্যাবশ্যকীয় কোনো ফাংশন না, এটা কিন্তু একটা ঐচ্ছিক ফাংশন বা ঐচ্ছিক একটা পার্ট। তাহলে মেইন ফাংশনটা আমাদের জন্য অত্যাবশ্যকীয়, মেইন ফাংশন ছাড়া আমরা কোনো প্রোগ্রামই রচনা করতে পারবো না, এটা আমাদেরকে এরর দেখাবে। এই জন্য মেইন ফাংশন একটা অত্যাবশ্যকীয় একটা সেকশন। তো মেইন ফাংশন আমাদেরকে দিতে হবে। মেইন ফাংশন দেখো দুইটা অংশে বিভক্ত, একটা হলো ডিক্লারেশন পার্ট, আরেকটা হচ্ছে একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, আরেকটা হলো আমাদের এক্সিকিউটেবল পার্ট। তাহলে এই এই দুইটা পার্ট নিয়ে একটা মাই ফাংশন হয়ে থাকে, যেখানে আমরা ভেরিয়েবল বা অন্য কিছু কোনো ফাংশন ডিক্লেয়ার করে থাকি। আর এক্সিকিউটেবল পার্টের মধ্যে আমরা কোনো কিছুকে এক্সিকিউট করে থাকি, যেমন ধরো ফাংশন কল করার ক্ষেত্রে আমরা এক্সিকিউটেবল পার্ট করে থাকি। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত প্রোগ্রাম করার সময় জানতে পারবো। দেখো লাস্ট যে সেকশনটা আছে সেটা হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। সাব প্রোগ্রাম সেকশন হচ্ছে আমরা যে একটু আগে তোমাদেরকে যে জিনিসটা দেখালাম, এই যে আমাদের ইন্টিজার মাই ফাংশন, এখানে এটা হচ্ছে একটা সাব সাব সেকশন হিসেবে বা সাব ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা আমাদের ইউজারদের জন্য ইউজার ডিফাইন যে ফাংশনগুলো থাকে সেগুলোকে আমরা সাব প্রোগ্রাম সেকশন হিসেবে ব্যবহার করে থাকি। যেমন এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভয়েড ইন্ট্রোডাকশন, এই যে ভয়েড ইন্ট্রোডাকশন এটা কিন্তু একটা সাবসেকশন। তো এইখানে কিন্তু এটা যে ম্যান্ডেটরি কোনো বিষয়টা তা না, তার মানে এটা ঐচ্ছিক হিসেবে বা অপশনাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আমাদের প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। মেইন ফাংশন থেকে আমরা কল করে করে যে সাব প্রোগ্রাম বা আমরা যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে আমরা এক্সিকিউট করতে পারি। তো এগুলো ছিল আসলে সি প্রোগ্রামের গঠন, তোমাদের কিছুটা বলেছি। তো এই গঠনগুলা একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে একটা প্রোগ্রাম পরিপূর্ণ করতে গেলে এই জিনিসগুলা তোমার অবশ্যই জানতে হবে। এখন দেখো আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ডেটা টাইপ। এই যে আমরা বিভিন্ন ডেটা রাখি আমাদের প্রোগ্রামিং করার সময়, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা রেখে থাকি, এই ডেটাগুলো আসলে এক এক ধরনের ডেটা হয়ে থাকে। তো ডেটাগুলো কখনোই কিন্তু সেম হয় না। একটা জিনিস খেয়াল করো যে আমরা অনেক সময় ডেটা হিসেবে আমরা কিছু নাম্বার রাখতে পারি, আবার অনেক সময় আমরা কোনো টেক্সট বা কোনো কথা রাখতে পারি। যেমন ধরো তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো যে আমরা কিছু লেখা অনেক সময় দেখতে পাই, আবার আমরা না কিছু নাম্বার দেখতে পাই। তো আউটপুট হিসেবে আমরা নাম্বার দেখি, আমরা কিছু লেখা দেখি। এই যে এই জিনিসগুলা
এই জিনিসগুলা আসলে কি প্রকাশ করে দেখো, নাম্বার হচ্ছে এক রকমের ডেটা, তারপর আমরা যে ABCD বলি সেগুলো আরেক রকমের ডেটা, আমরা ইমেজ দেই যে সেগুলো এক রকমের ডেটা। তো এই জিনিসগুলা হচ্ছে মূলত ডেটার ধরন, কি ধরনের ডেটা আমরা প্রোগ্রামের মধ্যে আমাদের মেমোরির মধ্যে রাখছি তার উপর ভিত্তি করে ডেটা টাইপ করা হয়ে থাকে। তো দেখো সি প্রোগ্রামিংয়ে ডেটা টাইপের ক্ষেত্রে আমরা আহ, যখন কোনো কিছু রাখি, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে হয়। ভেরিয়েবল আমরা দেখব শীঘ্রই, এই একটু পরেই আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো। দেখো তাহলে ডেটা সংরক্ষণ করার জন্য আমাদেরকে কিন্তু কোনো ভেরিয়েবল ব্যবহার করতে হয়। এখন এই যে ভেরিয়েবলটা কি ধরনের ডেটা তুমি রাখছো সেই অনুযায়ী কিন্তু তোমাকে মেমোরির মধ্যে একটা স্পেস ফাঁকা করে দিবে। এখন তুমি কোন ধরনের ডেটা ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে তোমার মেমোরিতে জায়গা করে দিবে। একটা কথা চিন্তা করো, দেখো যদি আমরা এমনটা চিন্তা করি যে আসলে একজন মানুষ খুব মোটা, এখন তার জন্য নিশ্চয়ই খুব চিকন একটা চেয়ার আমরা রাখবো না, বরাদ্দ করবো না। ধরো কোনো তোমার আত্মীয় স্বজন বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন খুব মোটা একজন মানুষ আছে। এখন তুমি সেটা আগে থেকেই জানো যে একজন মোটা মানুষ আছে এবং তার বসার ব্যবস্থা তোমাকে করতে হবে। এখন তার বসার ব্যবস্থা করতে গেলে তুমি নিশ্চয়ই তাকে একটা চিকন একটা চেয়ার এনে দিবে না, বা এমন চেয়ার এনে দিবে না যেটা ফটাস করে ভেঙে যাবে। তো তাকে নিশ্চয়ই তুমি সেই অনুযায়ী একটা ভালো আসনের ব্যবস্থা করবে। আবার যে চিকন তাকে অনেক বড় একটা চেয়ার দিবে না, যার কারণে অনেকখানি জায়গা স্পেস এমনিতেই পড়ে থাকে, যেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তো একইভাবে আমরা যখন কোনো মধ্যে স্পেস ফাঁকা হয়, তো মেমোরি স্পেস সেই অনুযায়ী কিন্তু ফাঁকা হয়, যার কারণে আমরা কিন্তু মেমোরিকে আমরা সেভ করতে পারি, বা দেখা গেছে যে আমরা মেমোরিটাকে ইউজ করতে পারি বা রিইউজ করতে পারি। তো এই জন্য ডেটা টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো আনসিসি বা আনসিসি এর ভাষা চার ধরনের ডেটা টাইপ হয়। যে কি কি ডাটা টাইপ, দেখো মৌলিক বা প্রাথমিক ডাটা টাইপ বা বিল্ট ইন ডাটা টাইপ হয়ে থাকে, যেটা আগে থেকে ফিক্স করা যে এই ডাটা টাইপ, এবং যেটা ইউনিক হয় ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যেটা ইউজার নিজে ডিফাইন করে দেয় যে কি ধরনের ডাটা টাইপ হবে। ডিরাইভ ডাটা টাইপ, আর হচ্ছে ফাঁকা বা এমটি ডাটা টাইপ। এই চার ধরনের ডেটা টাইপ আনসিসি এর ভাষায় সাধারণত থাকে। এখন দেখো ডেটা টাইপ আবার সি প্রোগ্রামে ব্যবহৃত কিছু ডেটা টাইপ নিয়ে এখন আমরা যদি আলোচনা করি, দেখো আমরা যেগুলো ব্যবহার করি একটু বেশি বেশি পরিমাণে, আমরা যেগুলো ব্যবহার করি তার মধ্যে একটা আছে ইন্টিজার টাইপের। এটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। একটু আগে আমি তোমাদেরকে যে প্রোগ্রামটা দেখিয়েছি, এখানে দেখো এখানে আমরা ইন্টিজার টাইপের ডেটা ব্যবহার করেছি, যেটাকে আইএনটি দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। ইন্টিজার মানে আমরা জানি যে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা টাইপের যদি আমরা কোনো ডেটা নাম্বার বা পূর্ণ সংখ্যা টাইপের যদি কোনো ডেটা আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা আইএনটি বা ইন্টিজার টাইপের ডেটা ব্যবহার করে থাকি। এখন দেখো ডেটা টাইপ আমি একটু আগে যেটা বলেছি যে ডেটা টাইপ কেন ডিক্লেয়ার করা জরুরি, কারণ হলো আমরা কোন ধরনের ডেটা ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার মেমোরির মধ্যে মেমোরি স্পেস অ্যালোকেট করা হয়। তো ইন্টিজার টাইপের যখন কোনো ডেটা আমরা মেমোরির মধ্যে সংরক্ষণ করব, তখন তার জন্য মেমোরি থেকে কিন্তু 2 বাইট বা 16 বিট পরিমাণ জায়গা বা মেমোরি স্পেস সে অ্যালোকেট করবে। তোমার ওই ডেটাটাকে রাখার জন্য 2 বাইট জায়গা বা 16 বিট জায়গা সে অ্যালোকেট করবে, সে কিন্তু রেখে দেবে। তারপর দেখো আমরা ক্যারেক্টার টাইপের ডেটা রাখতে পারি। ক্যারেক্টার যেমন ধরো ABCD XYZ এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা আমরা ক্যারেক্টার হিসেবে ব্যবহার করে থাকি। তো যেমন আমাদের নাম লিখতে হতে পারে বা আমাদের কোনো অ্যাড্রেস লিখতে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যারেক্টার ব্যবহার করে থাকি। তো দেখো এইখানে ক্যারেক্টার ডেটা টাইপ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের মেমোরি স্পেসে 1 বাইট বা 8 বিট ডেটা সাধারণত সেইখানে সংরক্ষণ করার জন্য সেই মেমোরি অ্যালোকেট করে। তাহলে 1 বাইট বা 8 বিট জায়গা সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার সংরক্ষণ করার জন্য মেমোরি অ্যালোকেট করে থাকে। তারপরে দেখো ফ্লট। ফ্লট হচ্ছে যেমন এটাও একটা নাম্বার টাইপেরই। আমরা অনেক সময় এমন ব্যবহার করি যে সাপোজ ধরো আমরা জিপি এর কথা যদি বলি, তাহলে জিপি এর ক্ষেত্রে আমরা দেখি যে 4.00 অথবা 5.00 অথবা কেউ 3.75 পাই। তার মানে দেখো ভগ্নাংশ যদি থাকে সাথে বা এই ধরনের ফ্র্যাকশনাল নাম্বারগুলো থাকে,
তো সেগুলাকে আমরা ফ্লট বলে থাকি। তাহলে ফ্লট মানে হচ্ছে ফ্লট যখন আমরা বলে থাকবো তখন কিন্তু মেমোরির মধ্যে 4 বাইট বা 32 বিট স্পেস কিন্তু সে খালি করে রাখে ওই ফ্লট টাইপের ডাটাটাকে রাখার জন্য। দেখো যখন আমরা একটা ফ্লট বলবো এবং ফ্লটের মধ্যে এই ডাটাটাকে রাখবো 4.00 ডাটাটাকে রাখবো, তার জন্য কিন্তু মেমোরির মধ্যে 32 বিটের একটা স্পেস ফাঁকা হয়ে যায়। তার মানে 32 সিটের একটা জায়গা কিন্তু তোমার জন্য বরাদ্দ হয়ে যায়। একইভাবে দেখো ডাবলের ক্ষেত্রে 8 বাইট বা 64 বিট জায়গা ব্যবহার করি। এখন ডাবলটা আসলে কি, দেখো ডাবলটা হচ্ছে অনেকটা ফ্লটের মতনই। ফ্লটের ক্ষেত্রে আমরা যেটা করি, ফ্লটের ক্ষেত্রে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 2 ঘর পর্যন্ত বা 3 ঘর পর্যন্ত মানে ছোট আহ, দশমিকের পরে অল্প কিছু সংখ্যা ব্যবহার করার জন্য আমরা ফ্লট ব্যবহার করে থাকি। আর সেটা যদি একটু লং হয়, যেমন এমন কিছু হলো, তখন সেটাকে ডাবল বলে থাকি আমরা। তার মানে ফ্লটটা যদি একটু বেশি লং হয়ে থাকে তখন সেটাকে আমরা ডাবল হিসেবে কাউন্ট করি। এবং ডাবলের ক্ষেত্রে আমরা দেখি যে 8 বাইট বা 64 বিট স্পেস কিন্তু ফাঁকা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখো আমাদের মনে রাখা কেন জরুরি, কারণ হলো এই ডাটা টাইপগুলোর পাশাপাশি ডাটা টাইপের কতটুকু কোন ডাটা টাইপের জন্য কি পরিমাণ মেমোরি অ্যালোকেট করা হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ এইটা অনেক সময় হচ্ছে আমরা যে পরীক্ষার মধ্যে আমরা যে এমসিকিউ থাকে সেই এমসিকিউর মধ্যে কিন্তু তোমাকে বলতে পারে যে ক্যারেক্টার টাইপের ডাটার জন্য আমরা কতটুকু মেমোরি স্পেস অ্যালোকেট করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে সেটা বিট অনুযায়ীও আসতে পারে, বাইট অনুযায়ীও আসতে পারে। যদি বাইট হিসেব করা হয়, বাইট হচ্ছে ক্যারেক্টারের জন্য, প্রত্যেক ক্যারেক্টারের জন্য 1 বাইট করে জায়গা। আর বিটের কথা বললে সেক্ষেত্রে কিন্তু 8 বিট করে জায়গা রাখা হয়। তাহলে এই জিনিসগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা বই থেকে পড়তে পারো বা খাতায়ও লিখে রাখতে পারো, এতে করে তোমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে মোটামুটি অনেক সময় আসে একটা এই এই ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু একটা দুইটা আসে অনেক সময়। তারপর দেখো আইডেন্টিফায়ার কি জিনিস। তো আমরা যখন মেমোরির মধ্যে কোনো ডেটা রাখি, মেমোরির মধ্যে ডেটাগুলো কিন্তু অগোছালোভাবে বা যেখানে সেখানে আসলে থাকে না, বা সেখানে যখন আমরা কোনো একটা ডেটা রাখি সেই ডেটাটাকে আবার ফিচ করব কিভাবে, কিভাবে সেখান থেকে নিব যে এই ডেটাটা আসলে কি বা কোন অর্থ বহন করে। আমি যখন কাউকে কল করব তখন সেই ডেটাটাই যে এক্স্যাক্টলি আসবে সেটা প্রকাশ করার জন্য আমরা যা ব্যবহার করে থাকি সেটাই মূলত আইডেন্টিফায়ার বলি আমরা। দেখো আইডেন্টিফায়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল বা চলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। দেখো ধ্রুবকের ক্ষেত্রে, ধ্রুবক তো আমরা সবাই জানি, ধ্রুব মানে হচ্ছে যেটা অপরিবর্তনশীল বা যার মান ফিক্স, সেটাকে আমরা কনস্ট্যান্ট বলে থাকি। তাহলে আইডেন্টিফায়ার হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট হচ্ছে যার মান অপরিবর্তনশীল। তাহলে যে সকল মান অপরিবর্তনশীল সেগুলা, যেমন ধরো পায়ের মান 3.1416, এটা আমরা খুব ভালো করেই জানি। তাহলে এটা একটা কনস্ট্যান্ট। অন্যদিকে চলক বা ভেরিয়েবলের কথা যদি আমরা চিন্তা করি, যার মান ভ্যারি করে, চেঞ্জেবল, তাহলে যার মান আমরা নির্দিষ্ট থাকে না, আমরা যে ভ্যালু তার মধ্যে দিই সেটাই তার মান হয়ে যায়, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল তোমরা আগেও জানো, ম্যাথ করার সময় তোমরা ভেরিয়েবল পড়েছো। দেখো এখন এই ভেরিয়েবলকে আমরা কিভাবে ঘোষণা করব, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব। দেখো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে আমাদের কি লাগে, ডেটা টাইপ সহ ভেরিয়েবলের নামকরণ করতে হয়, যেটাকে আমরা বলি ভেরিয়েবল ঘোষণা করা বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। যখন আমরা ভেরিয়েবল যেমন এক্স ওয়াই জেড এবিসি, এটা একটা ভেরিয়েবল, অন্যদিকে 1 2 3 4 এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো ভেরিয়েবলকে আমরা যখন ভেরিয়েবল ঘোষণা করা বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা বলতে আসলে কি বোঝায়, ভেরিয়েবলের পূর্বে এই ভেরিয়েবলটা কি ধরনের ডেটা নিবে সেই ডেটা টাইপ সহ ভেরিয়েবলটাকে লেখাই হচ্ছে ভেরিয়েবল ঘোষণা করা বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। যেমন ধরো এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি যে ইন্টিজার টাইপের যদি আমি কোনো ডেটা ডিক্লেয়ার করি, দেখো ইন্টিজার এ ইন্টিজার বি, এইখানে দেখো এ এবং বি এই দুইটা হচ্ছে আসলে ভেরিয়েবল, আর আইএনটি এটা হচ্ছে ডেটা টাইপ। তাহলে এ একটা ভেরিয়েবল যার মধ্যে
ইন্টিজার টাইপের বা পূর্ণ সংখ্যার ডেটা থাকতে পারবে, বিও একটা ভেরিয়েবল যার মধ্যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ডেটা থাকতে পারবে। এক্সাম্পল হিসেবে আমরা বলি a সমান 5 b সমান 10, তাহলে দেখো 5 একটা ইন্টিজার টাইপের ডেটা, আবার b সমান 10, 10ও একটা ইন্টিজার টাইপের ডেটা। আশা করি যে ভেরিয়েবলের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে ভেরিয়েবল আসলে কি এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল কিন্তু শুধু আমরা যদি দেখো, আমরা যদি এই যে এই লাইনটা না লিখে উপরের যে ইন্টিজার a ইন্টিজার b এটা যদি না লিখে আমরা শুধু a সমান 5 b সমান 10 লিখি, তাহলে কিন্তু এটা ভেরিয়েবল ডিক্লারেশন হবে না। কারণ হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই তোমাকে ডেটা টাইপ বর্ণনা করতে হবে। যা খুশি তা যেভাবে খুশি সেভাবেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এবং সেটা কিন্তু বৈধ ভেরিয়েবল হবে না। যেমন একটু আগে তোমাদেরকে আমি বললাম যে ভেরিয়েবল আমাদের এ এবং বি হচ্ছে আমাদের ভেরিয়েবল,